হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী প্রান্তিক প্রকাশনী বসু মল্লিকের লেখা ভূগোল বই থেকে পৃথিবীর গতিসমূহ দ্বিতীয় অধ্যায় থেকে অনুশীলনীর পার্ট 3 প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার মান 3। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এক নম্বর প্রশ্ন আছে, দেখো, মেরু অঞ্চলে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয় কেন? এর উত্তর লিখবে, 22 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতি বা উত্তরায়ণের সময় 21 মার্চ থেকে 21 জুন এবং 21 জুন থেকে সূর্যের দক্ষিণায়নের সময় 21 সেপ্টেম্বর পর্যন্ত সুমেরুতে একটানা দিন হয়। অর্থাৎ তাত্ত্বিকভাবে 21 মার্চ থেকে 23 সেপ্টেম্বর এই 6 মাস সুমেরুতে একটানা দিন এবং বিপরীত দিকে 23 সেপ্টেম্বরের পর থেকে 22 ডিসেম্বর এবং এরপর 21 মার্চ পর্যন্ত দক্ষিণ মেরু অঞ্চলে তাত্ত্বিকভাবে টানা 6 মাস দিন হয় এবং বিপরীত গোলার্ধে মেরু অঞ্চলে একটানা 6 মাস রাত্রি থাকে। এইভাবে পৃথিবীর মেরুবৃত্তীয় অঞ্চল থেকে মেরু পর্যন্ত বিক্রমে একটানা দিন ও একটানা রাত্রি বিরাজ করে। 2 নম্বর প্রশ্ন, দেখো, 1990 সাল কেন অধিবর্ষ ছিল না, তার কারণ ব্যাখ্যা করো। এর উত্তর লিখবে, সাধারণভাবে বছরের অঙ্ককে 4 দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে তবে ওই সব বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়। এই হিসাবে 2024 সালটি একটি অধিবর্ষ, কারণ এটি 4 দিয়ে বিভাজ্য। শতাব্দী বছরের যেসব বছরের একক ও দশকের অঙ্ক উভয়ই শূন্য, সেক্ষেত্রে যে বছরগুলো 400 দিয়ে বিভাজ্য, অর্থাৎ যেসব শতাব্দী বছরকে 400 দিয়ে ভাগ করলে কোনো শেষ থাকে না, শুধুমাত্র সেই সব শতাব্দী বছরগুলিকেই লিপ ইয়ার অধিবর্ষ হিসাবে ধরা হয়। 1990 সালটিকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থেকে যায়, তাই 1990 সালটি অধিবর্ষ নয়। 3 নম্বর প্রশ্ন, দেখো, পৃথিবীর আবর্তনের বেগ সর্বত্র সমান হয় না কেন? এর উত্তর লিখবে, নিজের অক্ষের ওপর একবার আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা। পৃথিবী একটি অভিগত গোলক হওয়ায় এর মাঝখানটা খোলা আর 2 মেরুর দিকে একটু চাপা। এই জন্য নিরক্ষরেখায় পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি। নিরক্ষরেখায় পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। এই পরিমাণ পথ পৃথিবী পাড়ি দেয় 24 ঘন্টায়। তাহলে ঘন্টায় পৃথিবী 1666 কিলোমিটার হারে এই পথ বেরোয়। তাই পৃথিবীকেও একটা পাক শেষ করতে হলে নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি জোরে ঘুরতে হয়। এই জন্য নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি। নিরক্ষরেখা থেকে 2 মেরুর দিকে পৃথিবীর পরিধির দৈর্ঘ্য ক্রমশ ছোট হতে থাকায় নিরক্ষরেখা থেকে যতই উত্তর ও দক্ষিণ দিকে যাওয়া যায় পৃথিবীর আবর্তনের বেগ ততই কমতে থাকে। কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখায় পৃথিবীর আবর্তনের বেগ ঘন্টায় 1550 কিলোমিটার এবং সুমেরুবৃত্তে ও কুমেরুবৃত্তে এই গতিবেগ ঘন্টায় 1275 কিলোমিটার। 2 মেরুতে পৃথিবীর আবর্তনের বেগ প্রায় নিঃশেষ হয়ে যায়। এরপরে 4 নম্বর, দেখো, নিরক্ষীয় অঞ্চলে সর্বদা গ্রীষ্মকাল থাকে কেন, লেখো। উত্তর লিখবে, নিরক্ষরেখা পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত বলে নিরক্ষরেখার ওপর সারা বছরই দিনরাত্রি সমান হওয়ায় নিরক্ষীয় অঞ্চলে বছরের কখনো ঋতু পরিবর্তন হয় না। এই অঞ্চলে সূর্যরশ্মি সবসময় প্রায় লম্বভাবে পড়ে। 21 মার্চ ও 23 সেপ্টেম্বর নিরক্ষরেখার ওপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। এই সময় দিনের বেলায় নিরক্ষীয় অঞ্চল যে তাপ গ্রহণ করে, রাতে সেই তাপ পুরোটা বিকিরণ করতে পারে না। ফলে এই অঞ্চলে তাপ সঞ্চিত হয়ে আবহাওয়া উষ্ণ হয় এবং গ্রীষ্মকালীন আবহাওয়ার সৃষ্টি হয়। উষ্ণতার হ্রাস বৃদ্ধি ও সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য ঘটে না বলে নিরক্ষীয় অঞ্চলে সবসময় উত্তাপ বেশি থাকে এবং জলভাগ বেশি থাকার জন্য বছরের সবসময় এখানে উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল বিরাজ করে। 5 নম্বর প্রশ্ন, দেখো, উত্তর গোলার্ধে যখন শীতকাল, দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল হয় কেন? এর উত্তর লিখবে,
নিজের কক্ষতলের সঙ্গে 66.12 কোণ করে পৃথিবীর মেরুরেখা তার কক্ষপথ ধরে অবিরাম সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। এইভাবে সূর্য প্রদক্ষিণের সময় 23 সেপ্টেম্বরের পর থেকে পৃথিবীর দক্ষিণ মেরু ক্রমশ সূর্যের কাছে আর উত্তর মেরু ক্রমশ সূর্য থেকে দূরে সরে যায়। এইভাবে 22 ডিসেম্বর পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে ঝুঁকে থাকে এবং সূর্যকিরণ দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে। ফলে ওই দিন দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত্রি সবচেয়ে ছোট হয়। এই দিনটিকে মকর সংক্রান্তি বলে। এই সময় নিরক্ষরেখার দক্ষিণের অংশে সূর্যের আলোর বেশি অংশ লম্বভাবে পড়ে এবং উত্তর দিকে একটু তীর্যভাবে পড়ে। ফলে দক্ষিণ গোলার্ধে দিন বড় আর উত্তর গোলার্ধে দিন ছোট হয়। উত্তর গোলার্ধে দিন ছোট হওয়ায় পৃথিবীপৃষ্ঠ ও বায়ুস্তর অল্পই গরম হওয়ার সুযোগ পায়। রাত্রি বড় হওয়ার দরুন ওই তাপ আবার পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে শীতের আবহাওয়া অনুভূত হয়। 22 ডিসেম্বরের 1.5 মাস আগে থেকে এই শীতকালে শুরু হয় এবং 22 ডিসেম্বরের পরে আরও 1.5 মাস পর্যন্ত এই শীতকাল স্থায়ী হয়। দক্ষিণ গোলার্ধে দিনের ভাগ বেশি হওয়ার ঠিক বিপরীত অবস্থা, অর্থাৎ গ্রীষ্মকালের সূচনা হয়। এর পরের প্রশ্ন দেখো, গ্রীষ্মকালের তুলনায় শীতকালে দিন ছোট হয় কেন? এর উত্তর লিখবে, পৃথিবীর অক্ষের কাত হওয়ার কারণে গ্রীষ্মকালের তুলনায় শীতকালে দিন ছোট হয়। শীতকালে দিন ছোট হওয়ার কারণগুলি, প্রথমে লিখবে শীতকালে উত্তর গোলার্ধে সূর্য থেকে দূরে সরে যায়। সূর্য আমাদের ওপর একটি কোণে আঘাত করে, ফলে আকাশের এটি নিচু দেখায়। কোণযুক্ত সূর্যের রশ্মি সরাসরি না হয়ে বিস্তৃত হওয়ার কারণে তাপ কম থাকে। শীতকালে সূর্য কখনো উদিত হয় না। মেরুতে আলোর পরিবর্তন সবচেয়ে বেশি হয়। গ্রীষ্মকালে একটি মেরু 24 ঘন্টা সূর্যালোক পায় এবং সূর্য কখনোই অস্ত যায় না। পরে 7 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণ গোলার্ধে শীতকালের স্থায়িত্ব বেশি এবং উত্তর গোলার্ধে গ্রীষ্মকালের স্থায়িত্ব কম হয় কেন? এর উত্তর লিখবে, পৃথিবীর অক্ষের কাত হওয়ার কারণে দক্ষিণ গোলার্ধে শীতের স্থায়িত্ব বেশি এবং উত্তর গোলার্ধে গ্রীষ্মের স্থায়িত্ব কম হয়। ব্যাখ্যা, পৃথিবী তার কক্ষপথের সমতলে 23.44 কোণে হেলে পড়ে। এই কারণে পৃথিবী তার কক্ষপথের মধ্য দিয়ে যাওয়ার সময় বিভিন্ন অক্ষাংশ সরাসরি সূর্যের মুখোমুখি হয়। এই ভিন্নতা ঋতু নিয়ে আসে। উত্তর গোলার্ধে শীতকাল থাকলে দক্ষিণ গোলার্ধ সূর্যের মুখোমুখি হয়। এইভাবে উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে উষ্ণ তাপমাত্রা অনুভূত হয়। দক্ষিণ গোলার্ধে ডিসেম্বর হতে মার্চ মাস পর্যন্ত গ্রীষ্মকাল এবং জুন হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত শীতকাল বিরাজ করে। এর পরের প্রশ্ন দেখো, উত্তর গোলার্ধে গ্রীষ্মকালের স্থায়িত্ব দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালের স্থায়িত্বের তুলনায় বেশি হয় কেন? এর উত্তর লিখবে, সূর্য থেকে বেশি দূরত্বের জন্য জুলাই মাসে পৃথিবীর অপসূর অবস্থানে আবর্তনের গতিবেগ কিছুটা কমে যাওয়ায় জুলাই মাসে পৃথিবীর যে গোলার্ধে যে ঋতু থাকে তার স্থায়িত্ব বেড়ে যায়। জুলাই মাসে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকায় উত্তর গোলার্ধে গ্রীষ্মকালের স্থায়িত্ব বেশি হয় এবং দক্ষিণ গোলার্ধে শীতকালের স্থায়িত্ব বেশি হয়। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, শীতকালের তুলনায় গ্রীষ্মকালে দিন বড় হয় কেন? এর উত্তর লিখবে, 22 ডিসেম্বর 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর পর্যন্ত মোট 3 মাস উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে। কারণ 1 নম্বর, 23 সেপ্টেম্বরের পর উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে সরে যাওয়ায় উত্তর গোলার্ধে দিন ছোট ও রাত বড় এবং দক্ষিণ গোলার্ধে দিন বড় ও রাত ছোট থাকে। 22 ডিসেম্বর উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন ও বৃহত্তম রাত হয়। ফলে ছোট দিনে গৃহীত তাপ বড় রাতে পুরো বিকীর্ণ হয়ে তাপের ঘাটতি তথা শীত অনুভূত হয়। 2 নম্বর পয়েন্টে লিখবে, 22 ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেওয়ায় উত্তর গোলার্ধের তির্যক সূর্য রশ্মিতে বায়ুস্তর শীতল থাকে। এরপরে 10 নম্বর প্রশ্ন দেখো, কুমেরু প্রভা ও সুমেরু প্রভা কী? এর উত্তর লিখবে, 21 মার্চ থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত টানা 6 মাস উত্তর মেরু সূর্যের দিকে হেলে থাকে এবং দক্ষিণ মেরু সূর্য থেকে দূরে থাকে। অন্যদিকে 23 সেপ্টেম্বর থেকে 21 মার্চ অর্থাৎ 6 মাস মেরু অঞ্চল সবসময় আলোকিত থাকে। পৃথিবীর 2 মেরু অঞ্চলে যখন এরকম একটানা 6 মাস রাত্রি থাকে
তখন ওখানকার রাতের আকাশে রামধনুর মতো এক অপূর্ব সুন্দর আলোর জ্যোতি ফুটে ওঠে। উজ্জ্বল নানা রঙের অপরূপ আলোর ঝর্ণা আকাশ থেকে যেন পৃথিবীর দিকে নেমে আসে। এরই নাম মেরুজ্যোতি বা মেরুপ্রভা বা অরোরা। এই আলোককে সুমেরু অঞ্চলে সুমেরুপ্রভা বা অরোরা বোরিয়ালিস এবং কুমেরু অঞ্চলে কুমেরুপ্রভা বা অরোরা অস্ট্রালিস বলা হয়। পরের প্রশ্ন দেখো, কাকে নিশীথ সূর্যের দেশ বলে এবং কেন? এর উত্তর লিখবে, মার্চ থেকে জুলাই এই সময়টায় সুমেরুবৃত্তে একটানা দিন থাকে। তখন উত্তর গোলার্ধে সুমেরুবৃত্তের উত্তরে অবস্থিত ইউরোপ ও এশিয়া মহাদেশের কোনো কোনো স্থান যেমন কানাডা, ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড প্রভৃতি অঞ্চলে স্থানীয় সময় অনুসারে গভীর রাত্রেও আকাশে সূর্য দেখা যায়। একে মধ্যরাত্রির সূর্য বলে। মার্চ থেকে জুলাই পর্যন্ত উত্তর মেরু অঞ্চলে যখন আলোকিত রাত্রিসহ একটানা দিন থাকে, তখন ওই সময়ের মধ্যে বেশ কয়েক মাস নরওয়ের উত্তরে অবস্থিত হামারফেস্ট বন্দর ও আশেপাশের অঞ্চলে ঘড়ি কাটার সময় হিসাবে গভীর রাত্রির সময়েও সূর্যালোক দেখা যায় বলে এই অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলে। এরপরে 12 নম্বর প্রশ্ন দেখো, মেরু অঞ্চলে সর্বদা শীতকাল কেন? উত্তর লিখবে, সূর্যের উত্তরায়ণের সময় সুমেরুতে টানা 6 মাস দিন এবং কুমেরুতে টানা 6 মাস রাত্রি হয়। আবার সূর্যের দক্ষিণায়নের সময় কুমেরুতে টানা 6 মাস দিন এবং ওই সময় সুমেরুতে টানা 6 মাস রাত্রি হয়। দুই মেরু অঞ্চলে একটানা রাতের সময় তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে থাকে। আবার সারা বছর ধরেই এই দুই অঞ্চলে সূর্যরশ্মি বাঁকাভাবে পড়ে বলে মেরু অঞ্চলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার সুযোগ পায় খুবই কম। এছাড়া দীর্ঘ 6 মাস একটানা রাত হওয়ার পর্যাপ্ত সূর্য তাপের অভাবে এবং অত্যাধিক বিকিরণের ফলে মেরু অঞ্চলে বায়ুমণ্ডল খুবই শীতল হয়ে যায়। তাই মেরু অঞ্চলে চিরশীত বিরাজ করে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।